বন্ধুরা, আপনারা কি জানেন অস্ট্রেলিয়ায় মাত্র 2,27,00,000 মানুষ বসবাস করে, অথচ এই দেশটি প্রায় 20 কোটি খরগোশের ঘাঁটি, অর্থাৎ মানুষের জনসংখ্যার চেয়ে প্রায় 10 গুণ বেশি। এই খরগোশগুলো অস্ট্রেলিয়ায় এমন ধ্বংসলীলা চালিয়েছে যে সরকার এদেরকে ধ্বংসাত্মক প্রাণী ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার জন্য খরগোশ এক বিপজ্জনক জীব এবং তারা এদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ব্যর্থ চেষ্টা করেছে। অন্যদিকে চীন গত 30 বছরে 40 লাখেরও বেশি খরগোশ আমদানি করছে, তবে খাওয়ার জন্য নয়, বরং কুবুচি মরুভূমিতে এক অবিশ্বাস্য পরীক্ষা চালানোর জন্য। আর এর যে ফল পাওয়া গেছে তা দেখে সারা বিশ্ব হতবাক। বন্ধুরা, যখন কোনো মরুভূমি সবুজ জমিকে গিলে ফেলে এবং সেটিকেও মরুভূমিতে পরিণত করে, তখন এই প্রক্রিয়াকে বলা হয় মরুভূমিকরণ। আর এর সবচেয়ে বড় শিকার হলো চীনের কুবুচি মরুভূমি। একটা সময় ছিল যখন কুবুচি মরুভূমি প্রতি বছর 5 লাখ একর হারে বাড়ছিল, অর্থাৎ প্রতি বছর এই মরুভূমি প্রায় 5 লাখ একর উর্বর জমিকেও গ্রাস করে নিচ্ছিল। সেই সময় চীন আপ্রাণ চেষ্টা করছিল মরুভূমিকরণের এই হার কমানোর। 1950 এবং 1960-এর দশকে অনেক প্রকল্প চালু করা হয়, বালি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়, মরুভূমিতে গাছ লাগানো হয়, কিন্তু বালির এই মহাসমুদ্র যেন কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছিল না। তারপর একদিন ভ্যাং ভ্যান বিয়াও নামের এক স্থানীয় উদ্যোক্তা সবকিছু বদলে দিলেন। ভ্যাং তার নিজের টাকা এক অদ্ভুত ধারণার পেছনে বিনিয়োগ করলেন। তিনি কয়েকশো একর মরুভূমির ওপরে শুকনো ঝোপঝাড় বর্গাকার আকারে রাখা শুরু করলেন এবং সেগুলোর মাঝখানে উইলো গাছ লাগানো শুরু করলেন, যেগুলোকে আমরা বাংলায় বেত গাছও বলি। উইলো এমন একটি গাছ যা পানি ছাড়াই বেঁচে থাকতে পারে, কারণ এর শিকার মরুভূমির গভীরে 300 ফুট পর্যন্ত নিচে গিয়েও পানির সন্ধান করে। এই কাঠ কাগজ এবং আসবাব তৈরিতেও কাজে লাগে, কিন্তু কেবল তখনই যদি গাছগুলো মরুভূমিতে টিকে থাকতে পারে তাহলেই হবে। কুবুচি মরুভূমিতে তীব্র বাতাস বালিকে উড়িয়ে ছড়িয়ে দেয়, যার ফলে বালির ভেতরে আটকে থাকা আর্দ্রতাও বাষ্পীভূত হয়ে যায়। আর এই তীব্র বাতাস থেকে উইলো চারা গাছগুলিকে রক্ষা করার জন্য সেগুলোর চারপাশে ঝোপঝাড় লাগিয়েছিল। শুরুতে সবাই ভ্যাংকে নিয়ে হাসাহাসি করত, দেখো কোনো পাগল মরুভূমিতে গাছ লাগায়, কিন্তু ভ্যাঙের আসল উদ্দেশ্য সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। পরবর্তী 3 বছর সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপরে একটি নতুন সমস্যা দেখা দিল। উইলো গাছগুলোর এখন বিশেষ যত্নের প্রয়োজন ছিল। যদি গাছগুলোকে কাগজ এবং আসবাবপত্র শিল্পে বিক্রি করতে হয়, তবে গাছের নতুন ডালপালাগুলোকে দ্রুত কেটে ফেলা জরুরি ছিল, যাতে গাছের মূল কাণ্ডটি মোটা হয়। কিন্তু মরুভূমিতে এই কাজ করাটা ছিল খুবই কঠিন এবং ব্যয়বহুল। আর ঠিক এই জায়গা থেকেই গল্পে নতুন মোড় আসে। এটাই সেই মুহূর্তে যখন খরগোশ অর্থাৎ র্যাবিটসের আগমন ঘটে। বিশেষ করে রেক্স র্যাবিটস এই গল্পের অংশ হয়েছিল। রেক্স র্যাবিটস একটি বিশেষ জাত, যাদের পশম একদম অটারের মতো বা উদবিড়ালের পশমের মতো, খুবই নরম, দামি এবং বিলাসবহুল কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। কিন্তু খরগোশদের এখানে আনা হয়েছিল কেন? কারণ তাদের একটি ছোট্ট অভ্যেস কুবুচি মরুভূমির পরিবেশ তন্ত্রকেই পাল্টে দিয়েছিল। রেক্স র্যাবিটস উইলো গাছ থেকে বের হওয়া নতুন একটি ডালপালা খেতে ভালোবাসে। যখন তারা নতুন এবং সরু ডালপালাগুলো খেতে শুরু করলো, তখন গাছের মূল কাণ্ডটি আরও মোটা হতে থাকলো, যা কাগজ শিল্পের লোকেরা চড়া দামে কিনে নিয়ে যেত। অর্থাৎ খরগোশরা খাবার পেল এবং কাগজ শিল্প কাঁচামালও সরবরাহ করলো। একদিকে পরিবেশ, অন্যদিকে অর্থনীতি, দুটোরই জয় হতে শুরু করলো। কিন্তু এটা ছিল গল্পের কেবল শুরু। যেমনটি আপনারা আগেই জেনেছেন, উইলো গাছের শিকড় 300 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, যা মাটির গভীরে চলে যায়। এই শিকড়গুলো বালির ভেতরে গিয়ে তাদের কাঠামোগত স্থায়িত্ব বাড়াতে শুরু করলো। এর ফলে সুবিধা হলো এই যে এখন আর তীব্র বাতাসের সময় বালি উড়ে যেত না এবং বালির ভেতরে আটকা থাকা আর্দ্রতাও বাষ্পীভূত হতো না। এর মধ্যেই খরগোশরা তাদের আসল কেরামতি দেখানো শুরু করলো। রেক্স র্যাবিটসের বর্জ্য অর্থাৎ তাদের মল সার হিসেবে কাজ করতে শুরু করলো। চীনের জিরো ওয়েস্ট সিস্টেমে এটিও একটি মূল্যবান পণ্য হয়ে উঠল। দ্বিতীয়ত, রেক্স র্যাবিটসের এই জাতটি সবচেয়ে বেশি বাচ্চা প্রসব করে। একটি স্ত্রী খরগোশ বছরে 50টি বাচ্চাকে জন্ম দেয়, অর্থাৎ তাদের প্রজনন হারও বেশ বেশি। যখন এই খরগোশদের সংখ্যা বাড়ল, তাদের মলও বাড়তে থাকলো এবং মাটি আরও বেশি উর্বর হতে শুরু করলো। দেখতে দেখতে বালি কৃষি জমিতে পরিবর্তিত হলো, যেখানে এখন অর্গানিক সবজিও চাষ করা হচ্ছে। রেক্স র্যাবিটস আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই অলৌকিক ঘটনায় প্রধান ভূমিকা রেখেছিল। তাদের আরেকটি বিশেষত্ব ছিল, তারা ঘাস হজম করতে পারত, কিন্তু ঘাসের বীজকে হজম করতে পারত না। এর ফলে বীজ অবিকৃত অবস্থায় তাদের মলের সাথে বেরিয়ে আসতো এবং কিছুদিন পরে ঘাসও বাড়তে শুরু করলো। অর্থাৎ
খরগোশরা কেবল উইলো গাছের রক্ষণাবেক্ষণের কাজই করলো না, বরং ঘাসও জন্মালো এবং সবশেষে তাদের পশমও চড়া দামে বিক্রি হতে শুরু করলো। এই প্রক্রিয়াটি একটি স্বয়ংক্রিয় টেকসই চক্রে পরিণত হলো। খরগোশরা আক্ষরিক অর্থেই মরুভূমিকে সবুজ করতে শুরু করলো। এই পরীক্ষার সাফল্যের পর ভ্যাং শুধু এখানেই থেমে থাকেননি। তিনি 100টি বুলডোজার ভাড়া করলেন এবং মরুভূমির বালিয়াগুলিকে সমান করতে শুরু করলেন। তিনি গর্ত ভরাট করলেন, জমি সমতল করলেন এবং সেগুলোতে উইলো গাছ লাগানো শুরু করলেন। এই সময় স্থানীয় লোকদের রেক্স র্যাবিটস পালনে উৎসাহিত করা হলো। তিনি চীনা সরকারের সাহায্যে লাখ লাখ রেক্স র্যাবিটস আনালেন এবং স্থানীয়দের মধ্যে বিতরণ করলেন। প্রতিটি বাড়ি এখন একটি ছোট ফার্মে পরিণত হলো। 10 বছর ধরে এই প্রকল্পটি চলতে থাকলো এবং পুরো এলাকাটাই পাল্টে গেল। একটা সময় ছিল যখন এখানে বালি ছাড়া আর কিছুই ছিল না। এখন এটা একটা সবুজ শ্যামল এলাকা। কুবুচি মরুভূমির মোট আয়তন 18,600 বর্গ কিলোমিটারের ওপর বিস্তৃত। ইউএনের রিপোর্ট অনুযায়ী এর 33% বা 6,250 বর্গ কিলোমিটার এলাকা এখন সবুজ হয়ে উঠেছে এবং এটা 30 বছরেরও বেশি সময় কঠোর পরিশ্রমের ফলে। এই পরিবর্তনের কারণে কুবুচি মরুভূমিকে এখন মৃত্যুর সাগর না বলে বাস্তুসংস্থান বা ইকোলজিক্যাল মার্ভেল নামে ডাকা হয়। তবে এখানে শুধু পরিবেশই পাল্টায়নি, মানুষের জীবনও পাল্টে গেছে। চীনা সরকার এখানে 3 বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে, যা প্রায় $400 মিলিয়ন সমান। আর এই টাকা দিয়ে এখন নতুন নতুন গ্রাম তৈরি করা হচ্ছে এবং লোকদের মরুভূমিতে নতুন নতুন কর্মসংস্থান প্রদান করা হচ্ছে। আজ এখানে লাখ লাখ একরে মানুষের রোজগার চলছে। 2000-এরও বেশি ফার্ম চলছে এবং প্রতি 30 বছর 30 লাখ রেক্স র্যাবিটস বিক্রি হচ্ছে। একজন কৃষকদের গড় বার্ষিক আয় $9,600 পৌঁছে গেছে। অর্থাৎ যে মানুষগুলো আগে মরুভূমি ছেড়ে পালাচ্ছিল তারা এখন এখানে ধনী হয়ে উঠছে। একটি অনুমান অনুযায়ী প্রায় 1 লক্ষ মানুষের জীবন পাল্টে গেছে এর কারণে। 2017 সালে যখন মিডিয়া রিপোর্টাররা এখানে এসেছিলেন তখন তারা দেখেন যে এখানকার পরিবেশ আগের চেয়ে 10 গুণ বেশি ভালো হয়ে গেছে। গাছপালা, ঘাস, প্রাণী এবং মানুষ সবকিছুই একতালে চলছে। তবে এখানে একটি প্রশ্ন সবার মনে আসা স্বাভাবিক যে যদি খরগোশ মরুভূমিকে আবার সবুজ করতে পারে তবে অস্ট্রেলিয়ায় এরা এত বিপজ্জনক কেন? আসলে অস্ট্রেলিয়ায় 1859 সালের আগে পর্যন্ত কোনো খরগোশ ছিল না। তারপর একজন ব্রিটিশ লোক এখানে মাত্র 24টি খরগোশ ছেড়েছিলেন, যাদের সংখ্যা বাড়তে বাড়তে ব্রিটিশরা পরে এখানে এদের শিকার করতে আসতে পারে। 70 বছর পর এদের জনসংখ্যা এত বেড়ে গেল যে এখন তা নিয়ন্ত্রণের বাইরে। অস্ট্রেলিয়ায় খরগোশরা তাদের প্রাকৃতিক পরিবেশে থাকে, অন্যদিকে চীনে এদের নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয়। তাদের কাছ থেকে কেবল ততটুকুই কাজ নেওয়া হয় যা সবার উপকারে আসে। এই কারণেই খরগোশ অস্ট্রেলিয়ার জন্য অভিশাপ, কিন্তু চীনের জন্য আশীর্বাদ। কিন্তু কুবুচি মরুভূমির গল্প এখানেই শেষ হয়নি। এখানে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সোলার পাওয়ার ইমেজ, যাকে জুংনা সোলার পাওয়ার প্ল্যান্ট বলা হয়। 6000 একর জমির ওপর বিস্তৃত এই প্ল্যান্টটি প্রায় 50 লাখ সোলার প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে, যা মহাকাশ থেকে দেখলে দুরন্ত ঘোড়ার আকার তৈরি করে। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল ইমেজ। 2022 সাল পর্যন্ত এই প্ল্যান্টটি 2.3 বিলিয়ন কিলোওয়াট শক্তি উৎপাদন করছে। এর ফলে চীন 7600 টন কয়লা সাশ্রয় করছে এবং 18 লাখ টন কম কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। কিন্তু যদি আপনি ভাবেন যে এই পাওয়ার প্ল্যান্টটি কেবল বিদ্যুৎ তৈরি করে, তবে আপনি ভুল ভাবছেন। এই প্ল্যান্টটি মরুভূমিকরণের সাথেও লড়াই করছে। প্যানেলগুলোর নিচে সূর্যের আলো পড়ে না, ফলে বাষ্পীভবন কম হয়, যার কারণে এখানে ঘাস জন্মায়। আর ঘাস কাটার জন্য এখানে রাখা হয়েছে রেক্স র্যাবিটস। খরগোশরা ঘাস খায় এবং তাদের মল দিয়ে নতুন ঘাসের বীজও বপন করে। এভাবে কেবল মরুভূমিকরণে কমছে না, বরং বিনামূল্যে শক্তিও উৎপাদিত হচ্ছে এবং শেষে খরগোশের পশমও চড়া দামে বিক্রি হচ্ছে। আর প্যানেলগুলোর কারণে এখানে তীব্র বাতাসের গতি 50% পর্যন্ত কমে গেছে। কম বালি স্থানান্তরিত হচ্ছে, যার ফলে ধীরে ধীরে নতুন জমিও নিচ থেকে উর্বর হচ্ছে। আজ যদি আপনি কুবুচি মরুভূমিতে যান তবে সেখানে ভেড়া, ছাগল, হাঁস, খরগোশ একসাথে দেখতে পারবেন। প্যানেলগুলোর নিচে ঘাস এবং চারপাশে উইলো গাছের ঝোপ। কেউ ভাবতেও পারেনি যে মৃত্যুর সাগর থেকে জীবনের বাগান বলে পরিচিত হবে এটি। আর এই সব শুরু হয়েছিল ছোট্ট একটি খরগোশের সঠিক ব্যবহারের মাধ্যমে। আজ সারা বিশ্বের গবেষকরা এই মডেলকে ইকোনমিক রেভলিউশনের নাম দিচ্ছেন। একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের 50% এলাকা মরুভূমি এবং 40% এলাকা মরুভূমিকরণের সংজ্ঞায় লড়াই করছে। আজ ইউরোপ সহ আমেরিকা চীনের এই ইকোনমিক রেভলিউশন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে। কুবুচি মরুভূমির বার্তা স্পষ্ট: যদি মানুষ এবং প্রকৃতি একসঙ্গে কাজ করে তবে মৃত্যুর সাগরকেও জীবনের বাগানে পরিণত করা যেতে পারে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন।
আপনাদের ভালোবাসার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।